প্রিয় দর্শক, ইরান থেকে আজ এমন একটা খবর এসেছে যা আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল এবং আরও অনেক দেশের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক দেশ এবং অনেক নেতা যারা নানা রকম স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই খবরটা বড় সড় সমস্যার কারণ হতে পারে। দর্শক, এপির বরাতে খবরটা এসেছে। হিন্দুস্তান টাইমস তাদের ওয়েবসাইটে এটাকে অনেকটা ভিডিও ব্লগের মতো করে প্রকাশ করেছে, এবং আমি যখন খোঁজ নিলাম দেখলাম আরও কিছু সংবাদ মাধ্যমেও খবরটা এসেছে। খবরটা হলো, ইরানের যিনি সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি, তার এক উপদেষ্টা দাবি করেছেন যে ইরান মাত্র 24 ঘন্টার মধ্যে নিউক্লিয়ার তৈরি করতে পারে। দেখুন, এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই নানা রকম কথা চলছে। ইরান পরমাণু বোমা বানাবে কি বানাবে না, তা নিয়ে একটা বড় বিতর্ক আছে। অনেকে মনে করেন ইরান বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে, বা হয়তো বানিয়েই ফেলেছে। আর ঠিক এই কারণেই ইসরায়েল হামলা করেছিল, সেই 12 দিনের যুদ্ধ হয়েছিল, এবং আমেরিকাও ইরানের নিউক্লিয়ার সেন্টারে হামলা করেছিল। যদিও সেই হামলায় খুব একটা কাজের কাজ কিছু হয়নি, এসব কথা আমি আপনাদের আগেই জানিয়েছি। এখন এটাও হতে পারে যে এই বোমা ইরানের ভেতরে তৈরি হয়নি, বাইরে থেকে এসেছে। এমন অনেক খবর, অনেক জল্পনা বাজারে আছে। কিন্তু খ্যামেনির উপদেষ্টার এই যে বক্তব্য, প্রয়োজন পড়লে আমরা 24 ঘন্টায় পরমাণু বোমা বানিয়ে নেব, এবং আমেরিকা যদি আমাদের উপরে হামলা করে তবে আমরা সেটা ব্যবহার করতে পারি, এই কথাটা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে পুরো গোলক ধাঁধায় ফেলে দেওয়ার মতো। এটা এমন একটা বয়ান যার পর ইসরায়েল বা আমেরিকা হামলা করার আগে 100 বার ভাববে। এখন প্রশ্ন হলো, এই কথাটা কি শুধুই একটা ফাঁকা হুমকি, নাকি এর পেছনে কোনো শক্ত ভিত্তি আছে? এটা কি এমনিই বলা হয়েছে, নাকি জেনে শুনেই বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর তো সময়ই দেবে। তবে গতকাল খ্যামিনি সাহেবের একটা টেলিভিশন ভাষণ এসেছে, যা ইরানের সরকারি টিভিতে দেখানো হয়েছে। ইরানে ইন্টারনেট গতকালও পুরোপুরি বন্ধ ছিল, আজও বন্ধ। ইন্টারনেট বন্ধ থাকার কারণে পুরো ভাষণটা লাইভ শোনা না গেলেও পরে সেটা সামনে এসেছে। আমার গতকালকের ভিডিওতে আমি যেটুকু তথ্য আপনাদের দিয়েছিলাম সেটা মোটামুটি একেবারে ঠিকঠাক। এখন এই পুরো ভাষণটা বিশ্লেষণ করলে দুটো বিষয় একদম পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, ইরান জানে তাদের উপর হামলা হতে পারে, আর তাই তারা এবার আত্মরক্ষা বা ডিফেন্স নয়, বরং পাল্টা হামলা করার জন্য প্রস্তুত, যাকে বলে প্রিএম্পটিভ স্ট্রাইক। অর্থাৎ ইসরায়েল হামলা করার আগেই ইরান হামলা করতে তৈরি। ভাষণটা মন দিয়ে শুনলে এটা খুব ভালোভাবেই বোঝা যায়। দ্বিতীয়ত, আলী খামেনি তার ভাষণে বারবার ইসলামিক রেভলিউশন বা ইসলামী বিপ্লবের কথা বলেছেন। তিনি বলেছেন, লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, তারপর এই বিপ্লব সফল হয়েছে। তাই যে কোনো মূল্যে তারা এই বিপ্লবকে রক্ষা করবেন। দেখুন, এখানে আমি কার সমর্থনে বা কার বিপক্ষে কথা বলছি সেটা বড় কথা নয়। ইসলামিক রেভলিউশন ভালো না খারাপ সেটাও আমার আলোচনার বিষয় নয়। আমার প্রশ্ন খুব পরিষ্কার, ইরানে আসলে আমেরিকা চায়টা কি? ওরা বারবার বলছে ইরানে গণতন্ত্র নেই। তাহলে কি আমেরিকা খ্যামিনিকে সরিয়ে ইরানি প্রজাতন্ত্র শেষ করে সেখানে গণতন্ত্র আনতে চায়? না, একেবারেই না। ওটা মাথা থেকে মুছে ফেলুন যে ইরানে গণতন্ত্র আনার কোনো পরিকল্পনা ওদের আছে। আমার আরেকটা প্রশ্ন, আমেরিকা যদি গণতন্ত্র নিয়ে আমেরিকার এতই মাথা ব্যথা, তবে শুধু ইরান নিয়েই কেন চিন্তা? ওমানের কথা কেন ভাবছে না? সৌদি আরব, ইউএই, জর্ডান, এদের নিয়ে কেন চিন্তা নেই কোনো? এসব দেশে তো আজও রাজতন্ত্র চলছে, শাহেনশারা বসে আছেন। কিন্তু যেহেতু তারা আমেরিকার বন্ধু, আমেরিকার কথায় ওঠবোস করেন, তাই সেখানে গণতন্ত্রের কোনো দরকার নেই। আমেরিকা তো কখনো বলেনি ওমানে গণতন্ত্র আসুক, সৌদি আরবে বা জর্ডানে গণতন্ত্র আসুক। সেখানে কোনো গণতন্ত্র কাজ করছে না। আর সত্যি বলতে, ইসরায়েলের নিজের ভিতরেও তো কোনো সত্যিকারের গণতন্ত্র নেই। তাহলে বাকি জায়গায় গণতন্ত্র নিয়ে আপনাদের চিন্তা নেই, শুধু ইরানেই চিন্তা? ইরাকে আপনাদের গণতন্ত্রের খুব চিন্তা ছিল, তাই না? আমাকে বলুন তো, ইরাককে ধুলোয় মিশিয়ে দেওয়ার পর সেখানে কোন গণতন্ত্রটা এসেছে? গাদ্দাফিকে মেরে ফেলার পর লিবিয়ায় কোন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আজ?
আমেরিকা যে দেশেই বোমা ফেলেছে সেখানেই কি গণতন্ত্র এসেছে? আমেরিকা আসলে নিজের হাতের পুতুল বসাতে চায়। ইরানেও শাহ রেজা পেলভি বা ওই জাতীয় কাউকে বসানোর পরিকল্পনা চলছে। তাই এটা পরিষ্কার বুঝে নিন, ইরানে কোনো গণতন্ত্র আনার পরিকল্পনা নেই। গণতন্ত্রে আমেরিকার কোনো ইন্টারেস্ট নেই। আমেরিকার নিজের দেশেই ট্রাম্প একজন ডিকটেটর বা একনায়ক হয়ে উঠেছেন আজ। তিনি অন্য জায়গায় কি গণতন্ত্র আনবেন? পুরো খেলাটাই হলো ইরানের উপর দখলদারির। ইরানের সাধারণ মানুষের এক অংশ হয়তো এটা বুঝতে পারছে না, কিন্তু একটা বড় অংশ বোঝে যে হ্যাঁ, বর্তমান শাসনের সমস্যা থাকতে পারে, মূল্যবৃদ্ধি বা অন্যান্য কষ্ট থাকতে পারে, কিন্তু এই সরকার সরে গেলে আমেরিকা এসে এখানে কোনো উন্নয়নের জোয়ার বইয়ে দেবে না। ওরা শুধু তেল লুট করবে আর ইরানকে আরও ধ্বংসের দিকে ঠেলে দেবে। পাশেই ইরাক আছে, উদাহরণ তাদের চোখের সামনেই। সাদ্দাম হোসেনকে সরানোর পর 7-8 বছর সেখানে গৃহযুদ্ধ চলেছে। আজও সেখানে নানা মিলিশিয়া গোষ্ঠী নিজেদের মধ্যে একেবারে কামড়াকামড়ি মারামারি করে মরছে। আসলে দর্শক, ইসরায়েলের খেলাটাই এটা। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে আলাদা আলাদা জঙ্গি গোষ্ঠী তৈরি করে দাও, যাতে তারা নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে। দেশে গৃহযুদ্ধ লেগে থাকুক আর তার ফায়দা ইসরায়েল লুটুক। ধীরে ধীরে আরব দেশগুলো বুঝতে পারছে যে তারা যদি নিজেদের মধ্যে এভাবে লড়তে থাকে আর দেশের ভিতরে মিলিশিয়া গ্রুপগুলো গৃহযুদ্ধ লাগিয়ে রাখে, তবে লাভটা শুধু ইসরায়েলেরই হবে। অর্থাৎ সারা বিশ্বেই একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে মানুষ আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আর মধ্যপ্রাচ্যে তো এটা খুব স্পষ্ট। এখন এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল চীনের, কারণ ভেনিজুয়েলার সাথে চীনের সম্পর্ক ছিল, ইরানের সাথেও আছে। চীনের অর্থনীতির জন্য ভেনিজুয়েলা আর ইরানের সস্তা তেল খুব জরুরি। কাল যদি ইরানের উপর আমেরিকার কবজা হয়ে যায়, তবে চীনেরও বিশাল ক্ষতি হবে, কারণ তারা সস্তা তেল পাবে না। কিন্তু চীনের একটা সমস্যা হলো, ওরা সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। তারা হয়তো পরোক্ষভাবে আপনাকে সাহায্য করবে। চীনের তরফ থেকে বয়ান এসেছে ঠিকই, কিন্তু তারা সরাসরি কতটা সাহায্য করবে তা নিয়ে সন্দেহ আছে। তবে চীনকে আজ এটা বুঝতে হবে, তারা যদি ইরান বা ভেনিজুয়েলার পতন না আটকায়, আমেরিকা ইসরায়েলকে যদি আটকাতে না পারে, তবে ভবিষ্যতে কোনো দেশ আর চীনের উপরে ভরসা করবে না। সবাই ভাববে চীন শুধু সুদিনের বন্ধু, বিপদে পাশে থাকে না। যেমন ভেনিজুয়েলায় মাদুরোর অপহরণের আগে চীনের দূতেরা অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু কাজের সময় শুধু বিবৃতিই দিয়েছে। তাই চীনের ভাবমূর্তি বাঁচাতে হলেও তাদের ইরানের পাশে দাঁড়াতে হবে। কিন্তু মনে রাখবেন, কোনো দেশকে আসলে বাঁচায় সে দেশের জনগণ। যদি দেশের মানুষ সাথে থাকে আর যদি সেনাবাহিনীতে ভাঙন না ধরে, তবে আমেরিকা ইসরায়েলের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। তারা হয়তো হামলা করে অনেক ক্ষয়ক্ষতি করতে পারবে, কিন্তু ইরান দখল করতে পারবে না। গতকাল যখন খামেনি সাহেব জনগণকে রাস্তায় নামার আহ্বান জানালেন, তখন ইরানের জনতা, ইস্পাহান সহ বিভিন্ন জায়গায় লাখ লাখ মানুষ তাদের সরকারের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। এই জনসমর্থনই ইরানের সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন, পরমাণু বোমা কি আসলেই আছে? কেউ জানে না। তবে এটা ঠিক যে এতদিন বোমা না বানিয়ে ইরান ভুল করেছে। আজ যদি ইরানের হাতে অ্যাটম বোম থাকতো, তবে উত্তর কোরিয়ার মতো আমেরিকাও তাদের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। উত্তর কোরিয়ার পাশেই দক্ষিণ কোরিয়া আছে, আমেরিকার বেস আছে, তবুও আমেরিকা উত্তর কোরিয়াকে ঘাঁটায় না, কারণ তাদের কাছে বোমা আছে। খামেনি সাহেব মনে করতেন ইসলামে পরমাণু বোমা হারাম, তাই তারা হয়তো এটা বানাননি। আর এই সুযোগটাই আমেরিকা আর ইসরায়েল নিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যুদ্ধের সমর্থক নই, আমি হিংসা চাই না, আমি শান্তি চাই। কিন্তু যখন আমেরিকা আর ইসরায়েল ঠিক করেই ফেলেছে যে তারা আপনাকে শেষ করে দেবে, তখন তাদের আটকানোর একমাত্র রাস্তা হলো এই পরমাণু বোমা। আজ যদি ইরানের কাছে বোমা থাকতো, ইসরায়েল নিজের অকাতে থাকতো, আমেরিকাও আলোচনার টেবিলে বসতো, যুদ্ধের হুমকি দিত না। তাই আমার মনে হয় ওই উপদেশটার কথা যদি সত্যি হয়, যদি আপনারা সত্যি 24 ঘন্টা বা এক সপ্তাহের মধ্যে বোমা বানাতে পারেন, তবে আর দেরি করবেন না, শুধু বিবৃতি দেবেন না, বানিয়ে ফেলুন এবং বানিয়ে ঘোষণা করে দিন।
এমনিতেই আপনাদের উপর দুনিয়ার সব নিষেধাজ্ঞা চাপানো আছে, এর চেয়ে বেশি আর কি হবে। আর বিশ্বাস করুন, একবার বোমা বানিয়ে ফেললে এই স্যাংশনগুলোও ধীরে ধীরে উঠে যাবে। তখন অনেক শক্তিশালী দেশ আপনাদের সাথে সম্পর্ক গড়তে চাইবে, কারণ তারা জানবে আপনারা এখন নিরাপদ, আপনাদের কেউ ঘাঁটাতে পারবে না। তখন ব্যবসা বাড়বে, কারণ আপনারা একটা স্থিতিশীল দেশ হবেন। যদি এই খবরের পিছনে সত্যতা থাকে, তবে ইরানের উচিত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর দ্বিতীয় দেশ হিসাবে পরমাণু শক্তিধর হওয়া। এটা হলে মধ্যপ্রাচ্যের অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সৌদি আরব ইতিমধ্যেই ইসরায়েলের প্রভাব কমানোর চেষ্টা করছে, তাই ইরান যদি শক্তিশালী হয়, তবে ইসরায়েল আর আমেরিকার এই দাদাগিরি নিশ্চিত বন্ধ হবে। এখন যাওয়ার আগে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া জুড়ে এখন গুজবের বাজার ভীষণ গরম। অনেক টুইটার হ্যান্ডেল, কিছু ইন্ডিয়ান, কিছু আরবি, কিছু ইসরায়েলি হ্যান্ডেল সারাক্ষণ মিথ্যা ছড়াচ্ছে। বলছে ইরান সরকার আজ নয়তো কাল পড়ে যাবেই। রেজা পেলভির সমর্থনে পুরো দেশ দাঁড়িয়ে গেছে। এদের প্রোফাইল চেক করলে দেখবেন সব ভুয়া। এদের কথায় বিশ্বাস করবেন না। সঠিক খবর জানার চেষ্টা করুন। যারা সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তাদের ভিডিওগুলো দেখুন এবং শেয়ার করুন, যাতে এই গুজবগুলোকে আটকানো যায়। বাস্তবতাটা হলো, ইরানের সরকার বিরোধী আন্দোলন যারা করছে, তারা মসজিদের ক্ষতি করছে। তারা কারা? কোনো ইরানি বা কোনো মুসলিম কি মসজিদের ক্ষতি করতে পারে? বা কোনো হিন্দু কি মন্দিরের ক্ষতি করতে পারে? তারাই পারে, যারা টাকার বিনিময়ে নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছে। এরা মোসাদ বা সিআইএর এজেন্ট। এদের ফাঁস ক্রমশ চেপে আসছে। অন্যদিকে দেশের সমর্থনে, সরকারের সমর্থনে লাখ লাখ ইরানি রাস্তায় নেমে তাদের সরকারকে আরও শক্তিশালী করছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। তবে ইরানের ভেতরে বর্তমানে যে আন্দোলন চলছে, সরকার পতনের দাবিতে হোক বা সরকারের সমর্থনে, এই পুরো প্রেক্ষাপটটা বোঝা আজ ভীষণ জরুরি। কারণ এই অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির মতো স্পর্শকাতর বিষয়ের সঙ্গে। আমরা আজকের এই প্রতিবেদনে তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এখন প্রশ্নটা আপনাদের জন্য, এই পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই ধরনের জটিল আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও ভীষণ গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ থাকবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।